মানবাধিকার কমিশনার নিয়োগে আগের যে আইন, যেখানে বর্তমান সরকার ফেরত যেতে চাচ্ছে, সেখানে যদি ফেরত যায় তাহলে আমরা এমন কমিশনার পাবো যারা আবারও মেট্রো রেলের জন্য কান্না করবে, কিন্তু নাগরিক হত্যার জন্য, নাগরিক গুমের জন্য, নাগরিক খুনের জন্য তাদের কোনো রিপোর্ট পেশ করা হবে না। এখন জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি সেই বাস্তবতায় আবার ফেরত যাব কিনা। সেই রিপোর্টটা আপনি পড়লে সেখানে দেখবেন জোরপূর্বক বা বলপূর্বক গুমের কোনো কথাই সেখানে লেখা নাই, বরং সেখানে শব্দবন্ধটা যেটা সাজানো হয়েছে সেটা হচ্ছে নিখোঁজ। এবং সেখানে কেবলমাত্র 2 জন মানুষের বিবরণ দেওয়া হয়েছে, 2 জন ভিকটিমের বিবরণ দেওয়া হয়েছে, অথচ যেখানে পুরো বাংলাদেশ জুড়ে আপনি 80 জনের বেশি ভিকটিম পাবেন যারা পলিটিক্যাল ডিসেন্টের কারণে কিন্তু তারা গুমের শিকার হয়েছে, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার হয়েছে। তাহলে এই ধরনের সিচুয়েশন কেন অ্যারাইজ করলো? কেন আমরা মিজানুর রহমান সাহেবদের মতো মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পাইলাম? তার কারণটা হচ্ছে সিম্পলি ওই মানবাধিকার কমিশনগুলো নিয়োগ হয়েছিল দলীয় নিয়োগে, এবং এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। কারণ 2009 সালের আইন অনুযায়ী মানবাধিকার কমিশনার নিয়োগ করা হইতো, যে বাছাই কমিটিটা ছিল সেই বাছাই কমিটিটাতে থাকতো কারা কারা? স্পিকার থাকতো ল মিনিস্টার, থাকতো হোম মিনিস্টার, ক্যাবিনেট সেক্রেটারি, একজন সরকার দলীয় এমপি আর আরেকজন বিরোধী দলীয় এমপি। তখন সরকার দলীয় এমপি যে কথা, বিরোধী দলীয় এমপিও সে কথা। এই যে ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কের কারণে আমরা মিজানুর রহমান সাহেবদেরকে পেয়েছিলাম। এই ফ্রেমওয়ার্কের কারণে আমরা এমন মানবাধিকার কমিশন পেয়েছিলাম যাদের রিপোর্টে যখন জুলাই মাসে গণহত্যা চলে, ছাত্র হত্যা চলে, সেটার চেয়ে তাদের কাছে কষ্ট হয়ে যায় মেট্রো রেলে আগুন ধরানো, মেট্রো রেলে ভাঙচুর। এটা তাদের কাছে অনেক সেন্সিটিভ একটা বিষয় হয়ে যায়। তারা সেটা নিয়ে লেখালেখি করে, তারা সেটা নিয়ে রিপোর্ট পেশ করে। ফলে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে মানবাধিকার অধ্যাদেশটা করা হইল 2025 সালে, সেখানে কমিশনার নিয়োগের জন্য যে বাছাই কমিটি করা হইলো, এটা ভেরি স্ট্যান্ডার্ড প্রসিডিওর, আরও হয়তো উন্নত করা যাইতে পারে। সেখানে আমরা দেখলাম যে এটা হেড করবেন হচ্ছে প্রধান বিচারপতির কর্তৃক নিয়োজিত একজন আপিল বিভাগের বিচারক, সাথে থাকবেন হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি, এছাড়া থাকবেন হচ্ছে একজন সরকার দলীয় এমপি, একজন বিরোধী দলীয় এমপি, থাকবেন একজন আইনের উপর প্রফেসর যিনি মানবাধিকার বিষয়ে 10 বছরের মতো গবেষণা করেছেন, এছাড়াও থাকবেন হচ্ছে একজন সাংবাদিক যিনি মানবাধিকার বিষয়ে কাজ করেছেন, আপনাদেরকেও সেখানে রাখা হয়েছে। এছাড়াও আরও বলা হয়েছে যে যারা মানবাধিকার কর্মী আছে তাদেরকেও রাখার বিষয়টা অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মানে মানবাধিকার কমিশনার নিয়োগে আগের যে আইন, যেখানে বর্তমান সরকার ফেরত যেতে চাচ্ছে, সেখানে যদি ফেরত যায় তাহলে আমরা এমন কমিশনার পাবো যারা আবারও মেট্রো রেলের জন্য কান্না করবে, কিন্তু নাগরিক হত্যার জন্য, নাগরিক গুমের জন্য, নাগরিক খুনের জন্য তাদের কোনো রিপোর্ট পেশ করা হবে না। এখন জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি সেই বাস্তবতায় আবার ফেরত যাব কিনা। এখন আমাদের আইনমন্ত্রী সাহেব, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব অনেক বড় বড় আইন কপচান, অনেক বড় বড় ল বুঝান, আমাদেরকে সংবিধান বুঝান, কিন্তু আমরা যদি দেখি তারা বলছে যে তাদের যে বিশেষ সংসদীয় কমিটি, সেখানে প্রস্তাবনায় বলা আছে অত্যন্ত হাস্যকর যে মানবাধিকার কমিশন কোনো মন্ত্রণালয়ের অধীন নয়। যেহেতু কোনো মন্ত্রণালয়ের অধীন নয়, সেহেতু তারা এটাকে সংশোধন করতে চায়। আচ্ছা, মানবাধিকার কমিশন একটা স্বাধীন সংস্থা যার কাজ হচ্ছে চেক দেওয়া। কাদেরকে চেক দেওয়া? সরকারি এবং রাষ্ট্রীয় যে সকল বাহিনীগুলো আছে, আইন শৃঙ্খলা বাহিনীগুলো আছে, এজেন্সিগুলো আছে, তাদেরকে চেক দেওয়া। এখন সেটাকেই যদি আপনি কোনো মন্ত্রণালয়ের কিংবা বিভাগের অধীন করে ফেলেন, তার মানে হইতেছে আবারও আপনি একটা দলীয় একটা মানবাধিকার কমিশন করতে যাচ্ছেন, এবং যারা তাদের রিপোর্টে ওই মেট্রো রেলের কান্নাই লিখবে, বারবার জনগণের কান্না তারা লিখবে না। আর একটা বিষয় না বললেই নয়, গত যে মানবাধিকার অধ্যাদেশ যেটাকে এখন তোলা হচ্ছে না সংসদে, সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথা লেখা ছিল, সেটা হচ্ছে জাতীয় প্রতিরোধ ব্যবস্থা বিভাগ। এটা খুব একটা লাইটে আসে নাই। জাতীয় প্রতিরোধ ব্যবস্থা বিভাগ জিনিসটা কি? সেটা হচ্ছে আমাদের যে অপশনাল প্রটোকলটা আছে, যেখানে আমাদের সাইন করা আছে, সেটা অনুযায়ী এটা করা হয়েছে। এই জাতীয় প্রতিরোধ ব্যবস্থা বিভাগটা মূলত যেই সকল জায়গায় আটক কেন্দ্র আছে, কারাগার আছে, সামরিক আটক কেন্দ্র আছে, সেই সব জায়গায় পূর্ব অনুমতি ব্যতিরেকে কিন্তু তারা সেখানে যাইতে পারবে, ভিজিট করতে পারবে। তার মানে এই যে পাওয়ারটা, এটার মধ্য দিয়ে কিন্তু দেখা গেল যে আগে যে গুমের যে সংস্কৃতি, সেটা কিন্তু আর ফেরত আসলো না, বা সেটাকে একটা চেক দেওয়া গেল। এখন বর্তমান সরকার বিভিন্ন আইন টাইন কপছিয়ে সেটাকে আমাদের যে মানবাধিকার কমিশন অধ্যাদেশটা আছে, যেটা আসলে অনেক ভালো হয়েছে, অনেক বিদেশে অনেক সুনাম করিয়েছে, অনেক আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার সংস্থা এটা সুনাম করিয়েছেন, অনেক ড্রব্যাকও আছে, সেটব্যাকও আছে, সেটা নিয়ে আমরা আলাপ করতে পারবো, সেটাকে আবার উন্নয়ন করতে পারবো। কিন্তু এখন এটাকে সংসদে না তুলে ল্যাপস করার মধ্য দিয়ে আমাদেরকে মূলত ফেরত নিয়ে যাওয়া হচ্ছে 2009 সালের সেই আইনে, যেটার মধ্য দিয়ে মূলত একটা দলদাস মানবাধিকার কমিশন ব্যতীত অন্য কিছু আসবে না। 1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান
চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর, হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস, আমরা আমাদের সামনে রাখতে হবে। আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা অনলাইন ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করা, যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। সকলকে শুভেচ্ছা। চেঞ্জ টিভির 8ম বর্ষপূর্তিতে আমি খুবই আনন্দিত এবং আমিরুল মোমিনিন মানিক, যার অক্লান্ত পরিশ্রমে এই টিভি চ্যানেলটি প্রতিষ্ঠিত হয়েছে, আমি প্রথম থেকে তাকে লক্ষ্য করেছি
কি অক্লান্ত পরিশ্রম এবং কি ধরনের চ্যালেঞ্জের মাধ্যমে সে আজকের এই অবস্থানে এসেছে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর উন্নতি এবং দেশ গঠনে তাদের একটা ইতিবাচক ভূমিকা কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। যেভাবে আপনারা এগিয়ে যাচ্ছেন, আমি আশা করব আরও ব্যাপকভাবে